রাগের মাথায় গাড়ি থেকে বের হতেই অপর পাশের গাড়ি থেকে মুখোশ পরা কিছু লোক বের হয়ে তার মুখে কাপড় চেপে ধরে তাকে অজ্ঞান করে এখানে নিয়ে এলো। এখন বিধ্বস্ত অবস্থায় বসে আছে সে। কোথায় আছে, কি করে আসলো এখানে, কেই বানলো এখানে, এসব সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নেই তরুণীর। কিন্তু তার মস্তিষ্ক তাকে জানান দিচ্ছে সে এখন বিপদে আছে, ভয়ঙ্কর বিপদে আছে। চেয়ারে পায়ের উপর পা রেখে ক্রূর হাসছে এক পুরুষ। তার চোখের কোণে জমে থাকা হিংস্রতা কোনো পশুর চেয়ে কম নয়। সে ক্ষমতার এক অন্ধ নেশায় মগ্ন, যেখানে যুক্তি বা আইন কোনো কিছুই তোয়াক্কা সে করে না। তার প্রতিটি পদক্ষেপ মানেই একটা ভয়াবহ ধ্বংসযজ্ঞ। তার সামনের এই বড় মিরর, যেখানে অপর পাশের রুমে কি হচ্ছে তা সে স্পষ্ট দেখতে পাচ্ছে, এবং দেখে দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার নীলাঞ্জনাকে কষ্ট দিয়েছিস তুই, কাঁদিয়েছিস, হয়রানি করেছিস, চিন্তায় ফেলেছিস। তোকে তো তোর কর্মের শাস্তি পেতেই হবে। এত সহজে তো তোকে ছাড়বো না। আমার নীলাঞ্জনাকে অন্ধকার রুমে বন্দি করতে চেয়েছিলি, তাই না? এখন নিজে বন্দি থেকে বোঝ কেমন লাগে। নরক যন্ত্রণা কাকে বলে এবং কত প্রকার তা তোকে বুঝাবো আমি। মিহাল খান নিজের সাথে হয়ে যাওয়া অন্যায় কখনো ভুলে না, এবং অন্যায়কারীদের কখনো শাস্তি না দিয়ে ক্ষান্ত হয় না। আর নীলাঞ্জনা তো আমারই, তাই তার সাথে কিছু ঘটা মানে আমার সাথে ঘটা, এবং আমার ছোঁয়ায় আসলে সবকিছু ঝলসে যাবে। হতে পারে আমি নীলাঞ্জনার পেয়ারে লাল, কিন্তু অন্যদের জন্য লাল জ্বলন্ত আগুন, যাকে কেবল নীলাঞ্জনা নামক নীল শীতল বরফ ঠান্ডা করতে পারে। নিজের স্থান থেকে উঠে পড়ল মিহান। হাত ঘড়িতে নজর বোলালো, কেবল 3:10 বাজে। এখন তাকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তৈরি হয়ে আবার আইফেল টাওয়ারের ব্রিজে যেতে হবে বিকেল 4:30টার ভেতর। তাই আর দেরি না করে স্থান ত্যাগ করল সে। অন্ধকার রুমে পড়ে রইল এক তরুণী। সে জানে না এখান থেকে তার মুক্তি কবে। বিকেল মানে এক বিষণ্ণ মাদকতা। যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে, দীর্ঘ চেয়ে ফেলে এবং সোনালি রোদ ক্লান্ত পাখিদের নিরে ফেরার ডাক দেয়। শহরের ব্যস্ততা কমে আসার বদলে যেন সময় থমকে দাঁড়ায়। মনে জাগে হারানো দিনের স্মৃতি বা দূর কোনো গন্তব্যের হাতছানি। ঠিক যেন এখন নীলা অতীতের রহস্য জানার জন্য উসখুস করছে। মুনভি কফির কাপে চুমুক দিয়ে কাপ টেবিলের ওপর রাখলো। নীলা আর ইকরা উভয় তার দিকে অধীর আগ্রহে চেয়ে আছে। মুনভি মুচকি হেসে নীলার দিকে তাকিয়েই বলল, নীলা মির্জা, মির্জা পরিবারের ছোট মেয়ে, am I রাইট? নীলা আর ইকরা একে অপরের দিকে চাওয়াচাই করে আবার মুনভির দিকে তাকিয়ে মাথা নাড়ল। দুজনকে মাথা নাড়তে দেখে মুনভি হেসে উঠল। তারপর নীলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ফোনে বলেছিলে তুমি কিছু জানতে চাও। কি জানতে চাও নীলা? নীলা ইকরার দিকে আবার তাকালো। ইকরা চোখ দিয়ে ইশারা দিতেই নীলা মুনভির দিকে তাকিয়ে বলতে লাগলো, আমার ফুপু আছে এই দেশে, এমনকি এই শহরেই আছে। আমি তাকে খুঁজতে চাই, আর এই দেশে আমার কোনো পরিচিত মানুষ নেই। একমাত্র আপনার সাথে কিছুটা পরিচিত হতে পেরেছি। যদি আপনি কোনোভাবে সাহায্য করতে পারলেন, তাই আপনাকে বলা। মুনভি ঠোঁট কামড়ে হাসলো এবং বলল, তোমাকে যতটা স্মার্ট ভেবেছিলাম তুমি তার থেকেও বেশি স্মার্ট নীলা। বাই দ্য ওয়ে, তোমার ফুপুর নাম ইসরাতুল মিনা মির্জা, যাকে তোমার বাবা এবং চাচারা মিনু বলে ডাকে, রাইট? নীলা এবং ইকরা দুজনেই অবাক হয়ে গেল। নীলা মনে মনে ভাবল, মুনভি তো এইসব জানার কথা না, তাহলে কি করে জানলো? তার মনের সন্দেহের স্থান তৈরি হলো। সে ভ্রুকুচকে সন্দিহান কণ্ঠে মুনভিকে জিজ্ঞেস করলো, কে আপনি? আর এই সব কিছু আপনি কি করে জানলেন? আনসার মি। মুনভি বাঁকা হাসলো, কিন্তু কোনো প্রত্যুত্তর করল না। এতে যেন নীলার সন্দেহ আরো বেড়ে গেল। গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় মিহাল আজ আশেপাশে বেশ ভালো করে চোখ বোলালো। কখনো এরকম ভাবে আশেপাশে তাকানো হয়নি তার। আসল কথা, আজ আবহাওয়া বেশ পরিষ্কার বলে চারদিক যুগল দিয়ে ঘেরা। কেউ তার হাত ধরে হাঁটছে, তো কেউ আবার নিজের ভালোবাসার মানুষটিকে কোলে নিয়ে হাঁটছে। কেউ ছবি তুলছে, কেউ খাবার খাচ্ছে, তো কেউ রেস্টুরেন্টে কফি খাচ্ছে। কিন্তু মিহালের নজর গেল গাছের ছায়ে নিজের বেঞ্চে বসে থাকা এক যুগলকে দেখে। তাদেরকে দেখে নিজের গাড়ি থামালো মিহাল। গাড়ির গ্লাসে নামিয়ে তাদেরকে ভালো করে দেখতে লাগলো। মেয়েটি বেঞ্চে বসে আছে এবং ছেলেটি মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছে।
মেয়েটি নিজের এক হাত দিয়ে ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তো আরেক হাত দিয়ে ছেলেটির নরম গালগুলো টানছে। তাদের দেখে মনে হচ্ছে তাদের জন্য যে একটা খুব আনন্দময় মুহূর্ত। মিহালের ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠছে। আগে যখন এরকম কোনো দৃশ্য রাস্তাঘাটে দেখত, তখন উপেক্ষা করে চলে যেত, অথচ আজ এমন কিছু দেখে কেবল নীলাঞ্জনার কথা মনে পড়ছে। এখন যদি নীলাঞ্জনা তার একান্ত থাকতো, তাহলে তারও হয়তো এমন মুহূর্ত কাটাতে পারত একই সঙ্গে। মিহাল চোখ বন্ধ করে নীলাঞ্জনাকে কল্পনা করল। নীল রঙের শাড়ি পরে তার পাশে বসে আছে। যেই না মিহাল নীলার হাত ধরার জন্য নিজের হাত বাড়ালো, অমনি গাড়ির জানালা দিয়ে এক অদ্ভুত শব্দ আসতে শুরু করলো। কল্পনা থেকে বের হয়ে এলো সে। জানালা দিয়ে বাহিরে তাকাতেই দেখলো এক দোকানদার তার দোকান থেকে অনেকগুলো ইঁদুর তাড়াচ্ছে। সঙ্গে সঙ্গে বিহালের নাক মুখ কুঁচকে এলো। মনে পড়ে গেল ইরফানের কথা, এবং এর সঙ্গে মনে পড়লো নীলা ইরফানকে বিয়ে করেছে। এই ইঁদুর নীলার স্বামী। তারপর ভাবতে লাগলো এবং আনমনে বলতে লাগলো, তার মানে আমার নীলাঞ্জনা সেই ইঁদুরের গাল এভাবে টানে? চোখটা বন্ধ করে কল্পনা করার চেষ্টা করলো। এক সুন্দর হাত ইঁদুরের গাল ধরে টানছে এবং ইঁদুরটি হাসছে। সঙ্গে সঙ্গে তার চোখ শক্ত হয়ে গেল। রাগে দুঃখে গাড়ির স্টিয়ারিংয়ে মাথা এলিয়ে দিল। নিজের কল্পনা দেখে নিজেকে থাপ্পড় দিতে ইচ্ছে করছে তার। এমন অদ্ভুত চিন্তাভাবনা কেবল তার দ্বারাই সম্ভব। দাঁত কিরমির করে বলল, ইচ্ছা করছে আমার এখন বাংলাদেশে গিয়ে ইঁদুর নামক ইরফানকে ইঁদুর মারার বিষ খাইয়ে মেরে ফেলতে। মিহাল তার গাড়ি থামিয়ে রেখে সময় নষ্ট করলো না, গাড়ি আবার চালানো শুরু করলো নিজের বাড়ির উদ্দেশ্যে। নীলার ধৈর্য বাঁধ ভেঙে গিয়েছে, তবুও মনভিকে কিছু বলতে না দেখে সে কিছুটা রেগে গেল এবং তীক্ষ্ণ স্বরে বলল, মেয়ে মনভি, আপনি কি সত্যি বলবেন? এবার ইকরাও নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। সে যেন নিজেকে এক গোলক ধাঁধায় আবিষ্কার করলো। এই স্থান থেকে বের হতে গেলে তাকে জেন্টলম্যানের সাহায্য লাগবে। তাই সে নিজেও কণ্ঠ কিছুটা ভারী করে রাগান্বিত দৃষ্টিতে মনভির দিকে তাকিয়ে বলল, আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। যদি আপনার বলার নিয়ত থাকে তাহলে বলুন, আর নয়তো আমরা আসছি। মনভি এবার নড়ে চড়ে উঠল। এতক্ষণ মজা করছিল, কিন্তু ইকরা যেই বলল চলে যাবার কথা, অমনি তার সকল হাসি হাওয়া হয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে বলল, এই না না, আমি মজা করছিলাম, আমি সবটা বলছি তোমাদের। নীলা আর ইকরা এইবার শান্ত হলো। মনভি কি বলবে সেই আশায় তার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে রইল। মুখে একবার দুজনের দিকে তাকিয়ে তারপর বলতে শুরু করলো, তোমার ফুপু আর কেউ না, বরং মিহালের মা। মানে তোমার ইকোনমিক প্রফেসর মিহাল খানের মা। আর মিহাল খান হলো তোমার ফুফাতো ভাই, এবং আমি হলাম তোমার ফুফার বেস্ট ফ্রেন্ডের ছেলে, অথবা বলতে পারো তোমার ফুপুর বেস্ট ফ্রেন্ডের ছেলে। আমার মায়ের নাম মিনু। নীলার মনে হলো মনভির বলার কথা শোনার পর ক্ষণিকের জন্য চারদিকের কোলাহল হঠাৎ স্তব্ধ হয়ে গেল। নীলার হাত থেকে পার্স ব্যাগ খসে পড়ল ঠিকই, কিন্তু সেটার শব্দ তার কানে পৌঁছালো না। তার চোখ দুটো অবিশ্বাস্য বিস্ময়ে স্থির হয়ে রইল। যে সে যা শুনছে তা বিশ্বাস করার মতো মানসিক প্রস্তুতি তার ছিল না। বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। একটা দীর্ঘশ্বাসও গলায় আটকে রইল। মনে হলো সময়টা থেমে দাঁড়িয়েছে। এই কি সেই মুহূর্ত যার জন্য সে এতদিন ধরে অপেক্ষা করছিল? নাকি এও এক মরিচিকা? তার ফ্যাকাশে ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। তার বিস্ময় ভরা চাহনিতে তখন যেন প্রশ্ন আর উত্তর দুটোই মিলেমিশে একাকার হয়ে গেছে। মনভি নীলার অবস্থা বুঝতে পারল। আসলেই এমন কথা শুনে মানা অসম্ভব। মনভি বিনা বাক্যে পকেট থেকে কয়েকটি পুরনো ছবি বের করে নীলাকে দিল। নীলা কম্পিত হাতে ছবিগুলো নিল। এই প্রথম তার নিজেকে দুর্বল মনে হচ্ছে। সে তো আগে নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে ধোঁকা পেয়েছিল, কই তখন তো এত দুর্বলতা অনুভব করেনি। তাহলে আজ কেন এরকম মনে হচ্ছে? তখন তো সেই ঠাই দাঁড়িয়ে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখেছিল, অথচ আজ একটা সামান্য ছবি নিতে তার হাত কাঁপছে। সে ছবিগুলো নিয়ে দেখতে লাগলো। একটি ছবিতে তার বাবা এবং তার বাকি দুই চাচার সাথে একটি মেয়ে। এই সেম ছবিটি তার কাছেও আছে, যেটি তার বাবার ডায়েরি থেকে সে নিয়ে এসেছিল।
আরেকটা ছবি আছে যেখানে তার বাবা চাচারা এবং সাথে দুটি অপরিচিত মেয়ের মুখ এবং দুটি অপরিচিত ছেলের মুখ। এই ছবিতে তার বাবা এবং চাচাদের ছাড়া সে আর কাউকে চিনতে পারল না। হয়তো মনভি তার দিকটা বুঝতে পারলো, তাই নিজ থেকে বলতে লাগলো। মাঝখানে দুইজন মেয়ের মধ্যে যে নীল রঙের পোশাক পরে আছে সে হলো তোমার ফুপু, মানে ইসরাতুল মিনা মির্জা। আর একজন যে গোলাপি রঙের পোশাক সেটা আমার মা মিনু। এবং তোমার চাচার সাথে যে দুইজন পুরুষ তাদের মধ্যে একজন হলো তোমার ফুপা, নাম মুবিন খান, যিনি মিহালের বাবা। তিনি ইমরান মির্জার অর্থাৎ তোমার চাচার সমবয়সী ছিলেন। আর একই বাড়িতে থাকার কারণে তোমার চাচার সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, বলতে গেলে তারা বেস্ট ফ্রেন্ড। আর তোমার বাড়ির পাশে আরেকটি বাড়ি ছিল, চৌধুরী বাড়ি। তাদের ছিল এক মেয়ে যার নাম ছিল মিনু চৌধুরী। তিনি হলেন আমার মা। তিনি ইসরাতুল মিনা মির্জার অর্থাৎ তোমার ফুপুর সমবয়সী ছিলেন। তার একই তারিখে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মাস ছিল আলাদা। আমার মা মিনু চৌধুরী কয়েক মাস বড় ছিল তোমার ফুপু ইসরাতুল মিনা মির্জা থেকে। তারা দুজন একসাথেই বেড়ে উঠেছিলেন। আর তাদের নামে অনেকটা মিল ছিল। একজন মিনু তো আরেকজন মিনা, যাকে তার ভাইরা আদর করে মিনু বলেই ডাকত। অনেক সময় তো এমন হয়েছে যে তারা দুজন যদি একসাথে বসে আছে আর সেই সময় যদি কেউ মিনু বলে ডেকেছে, তাহলে দুজনেই একসাথে তাকিয়েছে। সময়ের সাথে সাথে হয়ে যায় দুজন বেস্ট ফ্রেন্ড। হয়ে গিয়েছিল, এখনো আছে। মিহালের বাবা মুবিন খানের তোমার ফুপু মিনাকে মনে ধরেছিল, কিন্তু বয়সের ব্যবধান এবং বন্ধুত্বের খাতিরে তিনি নিজের মনের আশা মনে রেখেছিলেন। তিনি চাইতেন মিনা যখন বড় হবে তখন তিনি নিজের অনুভূতি প্রকাশ করবেন। আর তার সাথে দাঁড়িয়ে আছে যে পুরুষটি, সেটি ওনার আরেক বেস্ট ফ্রেন্ড, যার নাম শাহরিয়ার মামুন। সে হলো আমার বাবা। সে প্রায়শই তাদের বাড়িতে আসতো এবং কাকতালীয়ভাবে তার মনে ধরে মিনুকে, অর্থাৎ আমার মা। অর্থাৎ দুই বেস্ট ফ্রেন্ড ভালোবেসে ফেলে অন্য দুইটা বেস্ট ফ্রেন্ডকে, বুঝলে? নীলা আর ইকরা দুজনের মুখে আপনা আপনি হা হয়ে গিয়েছে। ইকরা তো বলেই উঠল, নীলো রে, তোদের বাড়ি কি আদৌ কোনো বাড়ি নাকি গোলক ধাঁধার ম্যাপ? নীলা প্রত্যুত্তর করল না। মনভীর শব্দ করে হেসে উঠল। মনভীর হাসির শব্দে নীলা আর ইকরা দুজনেরই হুঁশ ফিরল। নীলা স্পষ্ট স্বরে বলল, পেয়ারে লাল আর ফুপাতো ভাই, আনবিলিভেবল। হলুদ রঙের পাঞ্জাবি পরে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে মিহাল এবং তার পায়ের এক রানে নীলার পা রাখা। নীলার পরনে নীল রঙের শাড়ি, ঠোঁট গাঢ় লাল লিপস্টিক, কানে দুল, লম্বা চুলগুলো খোলা, ছোট ছোট অবাধ্য চুলগুলো কানের সামনে দিয়ে পড়ছে। মিহাল খুব যত্ন সহকারে নীলাকে পায়েল পরিয়ে দিচ্ছে। নীলা লজ্জায় মাথা নুয়ে রেখেছে। মিহাল পায়েল পরিয়ে নীলার দিকে তাকালো। নীলাও তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। দুজনের চোখাচোখি হলো। দুজনেই একে অপরকে দেখে লজ্জা পেল। মিহাল লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে নীলাঞ্জনা। তোমার পা থেকে আমার নজর সরছে না নীলাঞ্জনা। বলেই আবার নীলার দিকে তাকালো। দুজনের আবার চোখাচোখি হলো। মিহালের মার ঘর থেকে বাংলা গান ভেসে আসছে। ভালোবাসি তোমায় কত, দেখো হৃদয় খুলে, রাঙিয়ে দেব তোমার পাজর মনের রঙিন ফুলে। তোমার চোখে আকাশ আমার জাদু জাড় পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা, তুমি আমার প্রিয়তমা। হঠাৎ ঘুম থেকে উঠে বসলো মিহাল। সে বাড়ি ফিরে গোসল করে এসে সোফায় বসেছিল। সারা রাত জেগে প্রজেক্ট করেছিল বলে ঘুম হয়নি, তাই সোফায় গাইলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছিল এবং ঘুমের মাঝে এত সুন্দর স্বপ্ন দেখেছে সে। চোখ কসলাতে কসলাতে একা একাই বলল, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। তারপর দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকাল 4:20। তার তো সেখানে আধা ঘন্টা আগে উপস্থিত থাকার কথা। তাই আর বসে না থেকে চট করে উঠে পড়ল এবং বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে বাড়ি থেকে বের হলো। আইফেল টাওয়ারের দিকে যেতে মনে মনে বলতে লাগলো, নীলাঞ্জনা কি পাগল করিলে আমায়? উঠতে বসতে খাইতে ঘুমাতে সব সময় তোমাকে দেখি।
এতদিন নামাজের মোনাজাতে শুধু নিজের পরিবারের ভালো এবং নিজের গুনার মাফ চাইতাম, এখন তো মনে হচ্ছে তোমার ডিভোর্সের জন্য দোয়া করতে হবে। একা একাই কথাগুলো বলে দৌড়িয়ে দৌড়িয়ে যেতে লাগলো আইফেল টাওয়ারের দিকে। বাড়ি থেকে বেশ একটা দূর না। নীলা মনভিকে যেই না কিছু একটা বলতে নেবে, অমনি দেখলো সামনে থেকে মিহাল ছুটতে আসছে এবং এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে। নীলা অবাক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে আছে। নীলা দৃষ্টি অনুসরণ করে মনভি এবং ইকরাও সেই দিকে তাকালো। মিহালকে এখানে দেখে ইকরা অবাক হলেও মনভি একটু অবাক হলো না, কারণ সে জানতো এমন কিছু একটাই হবে। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সে মিহালের দিকে তাকিয়ে থেকে বলল, সে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে এবং সে ভাবছে তুমি ইরফানের সাথে বিয়ে করেছো। সে তোমাকে ব্যবহার করতে চেয়েছিল ইরফানের উপর প্রতিশোধ নিতে, কিন্তু এখন নিজেই তোমার মায়ে আবদ্ধ হয়ে গিয়েছে। ইরফানকে আমি কি করে চিনি এবং মিহালকে কি করে চেনে সেসব কথা আরেকদিন বলবো, কারণ আজ তোমার প্রফেসর চলে এসেছে। নীলা কিছুক্ষণে ধাতস্থ থাকলে পর মুহূর্তেই নিজেকে সামলিয়ে নিল। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। হয়তো সেও কিছুটা আন্দাজ করতে পেরেছে। সে মিহালের দিকে তাকিয়ে থেকেই বলল, তাহলে না হয় আমার ফুফাতো ভাইয়ের জন্য আমি বিবাহিত হয়ে থাকব। দেখি পানি কতদূর গড়িয়ে যায়। মনভিও নীলার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল এবং বলল, আই লাইক ইট। জানো, তোমার এই পেয়ারে ফুপাতো ভাই এই ইরফান শালার জন্য আমাকে থাপ্পড় দিয়েছিল। এর প্রতিশোধ না নিলে কি চলে? তুমি তো আমার প্রতিবেশী, তাই না? আর ধরতে গেলে আমার ছোট বোন। তুমি কি ছোট বোন হয়ে তোমার এই বড় ভাইকে সাহায্য করবে না? নীলা মনভির দিকে তাকিয়ে আগের ন্যায় বলল, অবশ্যই আমি আমার বড় ভাইকে সাহায্য করব। আমার বড় ভাইয়ের গায়ে হাত তুলেছে, তাকে তো একটু আধটু শাস্তি পেতেই হবে। তাই আজ থেকেই সিঙ্গেল নীলা মির্জা কেবল মেহাল খানের জন্য বিবাহিত। ইকরা এবং মনভি দুজনেই একসাথে হেসে উঠল। মিহাল এদিক সেদিক নীলাকে খুঁজছে। সে জানে এখন নীলার এখানে আসার কথা না, কারণ মনভি তো নীলাকে বিকেল 5টায় এখানে আসতে বলেছিল এবং এখন সবেমাত্র 4:30 বাজে। কিন্তু তবুও তার মন বলছে তার নীলাঞ্জনা তার খুব কাছে আছে, কারণ নীলা তার আশেপাশে থাকলে তার হৃদস্পন্দন যেমন বেড়ে যায়, এখনও তার হৃদস্পন্দন তেমন বেড়ে যাচ্ছে। এবং মিহাল খান ইদানিং নিজের মনের কথাকে বেশি প্রাধান্য দিচ্ছে। তাই মন যেহেতু একবার বলেছে তার নীলাঞ্জনা এখানে আছে, তার খুব আশেপাশে আছে, তার মানে আছে, তাই তো এত হন্তদন্ত হয়ে খুঁজছে সে নীলাকে। নীলা মনভির দিকে তাকিয়ে চটপট করে নম্র স্বরে বলল, ভাইয়া আমি ফুপুর সাথে কথা বলতে চাই, প্লিজ ম্যানেজ করে দিয়েন। মনভি স্মিত হেসে মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে নীলার ঠোঁটে হাসি খেলে গেল। সে মন খুলে হেসে চেয়ারে হেলান দিল। মিহাল নজর হঠাৎ আটকালো কফি শপে হাসতে থাকা মুখশ্রী দেখে। এত মিষ্টি হাসি মিহাল আগে কখনো দেখেনি, অথবা দেখতে চায়নি। তার কাছে মনে হলো নীলাঞ্জনার হাসি ছিল ভোরের প্রথম আলোর মতো স্নিগ্ধ, যা মুহূর্তেই বিষণ্ণতাকে দূর করে দেয়। নীলার ঠোঁটের কোণে ফুটে ওঠা মৃদু হাসি যেন কোনো অজানা সুরের মূর্ছনা, যা মিহালের হৃদয়ে অলক্ষণে কম্পন জাগায়। চোখের পলকে সেই হাসির ছটা মুক্তোর মতো শুভ্র ও অমল, যা চঞ্চলতাকে শান্ত করে এক মায়াবী আবেশ সৃষ্টি করে। মিহাল মুগ্ধ নয়নে নিজের নীলাঞ্জনার হাসি দেখতে লাগলো, কিন্তু গাড়ির হর্নের শব্দে তার ঘোর কাটল। সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নিজের নীলাঞ্জনার হাসি দেখতে ব্যস্ত ছিল, কিন্তু কিছু একটা বুঝতেই তার টনক নড়ে উঠল। নীলা তো এখানে বিকেল 5টায় আসার কথা ছিল, তাহলে এখন কি করছে? ও শিট! বলেই মিহাল নীলা যেখানে বসেছিল সেখানে দৌড় দিল। মিহালকে দৌড়ে নিজের দিকে আসতে দেখে নীলা এতটাই হকচকিয়ে গেল যে মনভিকে সতর্ক করার সময়টুকু পায়নি দুহিতা। মিহালের দৌড়ের গতি এতটাই দ্রুত ছিল যে সে অল্প মুহূর্তের মাঝেই সে নীলাদের অনেকটা নিকটে চলে এলো। ইকরা মিহালকে লক্ষ্য করতেই মনভির দিকে তাকিয়ে ধীর গলায় বলল, আপনার বন্ধু একদম কাছে চলে এসেছে।
মনভিও কিছুটা অপ্রস্তুত হলো। মিহালকে সে দেখেছিল ঠিকই, কিন্তু মিহাল যে এত কাছাকাছি চলে আসবে এমনটা সে কল্পনা করেনি। তাই নীলাকে চোখ টিপ দিয়ে স্বাভাবিক থাকতে বোঝালো। নীলা নিজেকে সামলিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করলো, যাতে মিহাল বুঝতে না পারে যে সে এতক্ষণ মিহালকে দেখেছিল। মিহাল একদম নীলাদের টেবিলের সামনে এসে নিজের দৌড়ের গতি থামালো। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। অনেকটা দূর থেকে সে দৌড়িয়ে এসেছে, আর শীতের মাঝে দৌড়ালে তো এমনিতেই অবস্থা বেহাল হয়ে যায়। নীলা, মনভি এবং ইকরা তিনজনই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মিহালের দিকে। মনভি তো মিহালের এমন অবস্থা দেখে মিটিমিটি হাসছে। সেও তো কোনো এক সময় মিহালকে ইরফানের সত্য জানানোর জন্য এভাবে পথ দৌড়িয়ে এসেছিল। মিহাল কিছুটা সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে মাথা তুলে তাকাতে তিনজনের দৃষ্টি নিজের উপর লক্ষ্য করল।